নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে শনিবারই গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। 2021-এর ভোট পরবর্তী হিংসা, মারধর, এলাকায় তোলাবাজি হতো, তার নির্দেশে শনিবার তাকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার নৈহাটিতে সনদ দেকে নিয়ে পুনর্নির্মাণ। নৈহাটির প্রাক্তন বিধায়ককে এলাকায় ঘোরালো পুলিশ। কথা বলবো অরুণ আমাদের প্রতিনিধির সঙ্গে। অরুণ, যখন এলাকায় ঘোরানো হলো ঠিক কি হয়েছিল পরিস্থিতিটা? দেখো, সকালবেলায় কিন্তু মানুষ জেনে যায় যে সনদ দেকে আজকে একটি নৈহাটিতে নিয়ে আসছে পুলিশ। সাথে সাথে কিন্তু মানুষ এলাকায় জড়ো হয়। সনদ দেকে পুলিশ, নৈহাটি থানার পুলিশ যখনই তার বাড়ির সামনে নিয়ে আসে উত্তেজিত জনতা, তখন থেকেই তাকে চোর চোর স্লোগান এবং প্রায় তাকে উদ্যত হয় মারতে যাওয়ার। তড়িঘড়ি তাকে নামানো হলে সাথে সাথে আবার পুলিশ কিন্তু তাকে গাড়িতে তুলে নেয়। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছিল এলাকায়, যখন তখন তার গায়ে হাত পড়তে পারত বা তাকে পুলিশ কিন্তু আর কোনো রকম রিস্ক দেয়নি। পুনর্নির্মাণ করতে এসে পাবলিক এত জড়ো হয়ে গেছে নৈহাটি বাজারের মধ্যে, যেহেতু সমস্ত এলাকার লোক কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়ে। এই সনদের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। শ্লীলতাহানি, প্রমোটিং থেকে শুরু করে তোলাবাজি, এলাকায় মস্তানি, 2021 সালের পর মারধর। মাত্র 1.5 বছরের বিধায়ক, তিনি এত সম্পত্তি এত কি করে করলেন, মানুষ কিন্তু সেটাকে নজরে স্ক্যানারে এনেছে এবং ফলে তার যে অভিযোগ, তার বিরুদ্ধে যে ক্ষোভ উগড়ে পড়েছে। সকালবেলা দেখো, 7 সকালে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে, তখনই মানুষ কিন্তু এলাকায় জড়ো হয়ে যায়, তাকে দেখে চোর চোর স্লোগান দেওয়া শুরু করে। তড়িঘড়ি পুলিশ কিন্তু তাকে তুলে নিয়ে আবার তাকে চলে যায়। ধন্যবাদ। সনদ দেকে এলাকায় নিয়ে আসা হয় আজ সকালে, পুনর্নির্মাণ, আর সেই সময় তাকে ঘিরে চোর স্লোগান। উনি তো মস্তান ছিলেন, মাফিয়া ছিলেন, তোলাবাজি করতে। সনদ দে বাড়ি বানাতে হলে তাকে পয়সা না দিলে সেই বাড়ি হতো না। তার থেকে সিমেন্ট রড না নিলে সেই বাড়ির প্ল্যান পাস করতে দিতেন না। সরকারি ভাবে প্ল্যান পাস হয়ে যাওয়া বাড়ি উনি এসে আটকে দিয়ে রেখে যেতেন জোর করে। তো আমরা তো পুলিশের কাছে দাবি জানাচ্ছি, শুধুমাত্র তাকে গ্রেফতার করলে হবে না, তার যে বিপুল পরিমাণ সম্পত্তি, সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটাও দেখতে হবে। এবং সেই সম্পত্তি যদি সাধারণ মানুষকে ঠকিয়ে নেওয়া হয়, তাহলে সরকার যেন তাকে বাজেয়াপ্ত করে। আর নৈহাটির মতন একই ছবি দেখা গেল পিংলাতেও। সেখানে ধৃত তৃণমূল নেতাকে চোর স্লোগান। তৃণমূল অফিসে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ এই ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। পিংলায় তৃণমূল ব্লক সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। আর থানার সামনে ডিম হাতে চোর স্লোগান। কথা বলবো দিগ্বিজয় রয়েছে সঙ্গে। দিগ্বিজয়, আমরা ছবিটা দেখতে পাচ্ছি, ডিম হাতে নিয়ে চোর স্লোগান তৃণমূল নেতাকে লক্ষ্য করে। দেখো, একদমই তুমি জানো পিংলায় পরপর যে ঘটনাগুলো ঘটেছে কয়েকদিন আগে, তৃণমূলের পার্টি অফিস থেকে বন্দুক উদ্ধার, তৃণমূলের পার্টি অফিস থেকে বোমা উদ্ধার, সেই সমস্ত ঘটনায় পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবরাতির বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলা দায়ের করে পিংলা থানার পুলিশ, এবং এরপরে সে ফেরার ছিল। গতকাল বাড়ি থেকে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ, এবং সেই সময় তাকে যখন থানায় নিয়ে আসা হয়, সেই সময় বিজেপি কর্মীরা কিন্তু ডিম হাতে চোর চোর স্লোগান তুলে, এছাড়াও এই সবরাতি বেশ কয়েকদিন ধরে ফেরার ছিল। বিজেপি নেতা বা বিজেপি কর্মীদের অভিযোগ, শুধু এই পার্টি অফিসে বন্দুক রাখা বা বোমা রাখা নয়, একাধিক দুর্নীতির সঙ্গেও জড়িত এই শেখ সবরাতি। গতকাল রাত্রে গ্রেফতার করার পরে আজকে মেদিনীপুর আদালতে তাকে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য এই তৃণমূল নেতা শেখ সবরাতিকে কিন্তু পুলিশ হেফাজতের আবেদন করবে পিংলা থানার পুলিশ। ধন্যবাদ দিগ্বিজয়। শিক্ষা প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ মহিষাদল রাজ কলেজে। সেখানকার অধ্যক্ষের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন মহিষাদল রাজ কলেজেরই অ্যাকাউন্ট্যান্ট। জোর করে ভুয়ো বিলে তাকে দিয়ে সই করানো হয়েছে, এমনই অভিযোগ তুলে ইস্তফা দিয়েছেন হিসাবরক্ষক। গত 6 মাস ধরে অস্থায়ীভাবে হিসাবরক্ষকের পদ সামলান তিনি। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, যে অভিযোগটা করছেন হিসাবরক্ষক এবং এই অভিযোগ এনেই তিনি ইস্তফা দিলেন যে তাকে দিয়ে ভুয়ো বিলে জোর করে সই করানো হয়েছে, কি বিল ছিল সেটা এবং অধ্যক্ষই বা কি বলছেন এর অভিযোগের প্রেক্ষিতে?
কেন্দ্রীয় শিক্ষা প্রকল্প অর্থাৎ কেন্দ্রের শিক্ষা প্রকল্পে কলেজে যে ভোকেশনাল যে বলা যায় যে স্ট্রিমগুলো ছিল সেখানেই বলা যায় যে কারচুপি করা হয়েছে এবং অর্থ নয়ছয় করা হয়েছে, এমনকি ভুয়ো বিল দিয়ে সই করানো এবং সই করানোর চেষ্টা আরও হচ্ছিল বলে অ্যাকাউন্টেন্ট যিনি হিসাব রক্ষক তিনি এই অভিযোগ প্রকাশ্যে করেছেন, চিঠি লিখে করেছেন এবং তিনি পদত্যাগ পত্রও জমা দিয়েছেন। এই যে বিষয়টি সামনে আসার পর অধ্যক্ষ চাপে পড়েছেন। তিনি অবশ্য সাফাই দিচ্ছেন যে অভিযোগ মিথ্যে, কিন্তু গোটা বিষয়টি যখন সামনে আসছে একটি কলেজের হিসেব রক্ষক বলছেন যে প্রকল্পের যে কাজ সেখানে দুর্নীতি হয়েছে। দুর্নীতি কিরকম? ভুয়ো বিল দেওয়া হয়েছে, কাজ হয়নি, টাকা ভুয়ো বিলে জোর করে সই করানো হলো হিসেব রক্ষককে দিয়ে, এটা কবেকার ঘটনা? সেই সময়কে তিনি অভিযোগ জানিয়েছিলেন? দেখো, তিনি যেটা বলছেন যে ফেব্রুয়ারি থেকে, এই যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তিনি এই বিষয়টি দেখছিলেন এবং সেই দেখার সময়ই তিনি দেখতে পান যে রীতিমতো ভুয়ো বিল সাবমিট করা হচ্ছে এবং সেখানে তাকে চাপ দিয়ে সই করানোর কথা বলছে। তিনি বলছেন তিনি বারবার বিষয়টি নিয়ে দরবার করেছেন, প্রশাসনকে জানিয়েছেন। তিনি বলছেন তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে বলেছেন, এমনকি প্রিন্সিপালকে তিনি বলেছেন অস্বীকার করে যে আমি সই করব না, তার বক্তব্য। কিন্তু তারপরেও তাকে সই করানোর চেষ্টা হয়েছে। শেষমেশ এই কয়েক মাসে মিমি আর তিনি এই চাপ নিতে পারেননি এবং সে কারণে তিনি পদত্যাগ করেছেন। এমন কথা বলছেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের হিসেব রক্ষক, বলছেন কলেজের প্রধান যিনি অধ্যক্ষের বিরুদ্ধে, যিনি অবশ্য অভিযোগ অস্বীকার করছেন। কিন্তু গোটা বিষয়টি সামনে আসার পর মহিষাদলের মতো রাজ কলেজের মতো একটা ঐতিহ্যশালী কলেজে এমন ঘটনা, দুর্নীতির বিষয়, অভিযোগ এবং তারপর পাল্টা অভিযোগ বা সাফাই সব নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল শুরু হয়েছে। শিক্ষা মহল শুধু নয়, মহিষাদলের সাধারণ মানুষজন কিন্তু প্রশ্ন তুলছেন, সকলেই দাবি করছেন তদন্ত হোক এবং তদন্ত করে একটা ব্যবস্থা নেওয়া হোক। কারণ দোষ বা ভুল, দুর্নীতির যে অভিযোগ সবটা সামনে আসা উচিত এবং দরকার রয়েছে, এমন কথা বলছেন। কারণ এই কলেজের আরও অনেক বিষয় যেগুলি নিয়োগ সংক্রান্ত বিষয়, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয় নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এবং সেখানে ঐতিহ্যবাহী কলেজ এই মহিষাদল রাজ কলেজ, সেখানে এই গুরুতর অভিযোগ এনেছেন হিসাব রক্ষক। কি অভিযোগ করেছেন তিনি, আসুন একবার শুনি। কাজ করতে গিয়ে দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন বিলের ক্ষেত্রে আমি সমস্যার সম্মুখীন হয়েছি। সেই ক্ষেত্রে আমি যখন পরামর্শ নিতে গেছি বা কোনো কিছু ডকুমেন্টসের জন্য গেছি, সেটা আমি হাতের কাছে পাইনি। মানে তাই আমার মনে হয়েছে যে এটা আমার বিল পাস করা উচিত নয়, কিন্তু তার সত্ত্বেও মানে জোর করে মানে করতে হবে। অধ্যক্ষ মহাশয় বলেন যে না, এটা ঠিক আছে, এটা করে দিতে হবে। বলা, হুইপ জারি করা, এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এটা চাপ দেওয়া। প্রিন্সিপাল স্যার বলেন যে আমি যখন বলেছি তখন তোমাকে এটা করতে হবে, আমার যখন সিগনেচার আছে তখন তোমার বিল পাস করতে অসুবিধা কোথায়? অভিযোগ যার বিরুদ্ধে করা হচ্ছে সে কলেজের অধ্যক্ষ, তিনি অভিযোগ মানতে নারাজ, তার বক্তব্যও শুনবো। এরকম ধরনের কাজ প্রিন্সিপাল হিসেবে আমি কখনোই করি না। আর দ্বিতীয় নম্বর, এটা সর্বৈব মিথ্যা, ভুল। 2025 সালে যখন অ্যাকাউন্ট্যান্ট রিটায়ার করেন বিশ্বজিৎ ঘোষ মহোদয়, তারপরে আমাদের গভর্নিং বডির তত্ত্বাবধানে হেড ক্লার্ক 2 মাস চালান। তারপরে আমাদের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী উনাকে হেড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজে নিযুক্ত করা হয়। তারপরও মিথ্যা অ্যালিগেশন দিয়ে কলেজকে মেলাইন করে প্রিন্সিপালকে দমানো যায় না, যাবে না। দেশের প্রথম ডাকঘর রাজ্য হেরিটেজ কমিশনের স্বীকৃতিও পেয়েছে। খেজুরির সেই ঐতিহাসিক ডাকঘর এখন চরম অবহেলায়, ভাঙাচোরা, চারিদিকে ঝোপ জঙ্গল। পালাবদলের বাংলায় প্রাচীন সেই ডাকঘরের হাল ফিরবে, আশাবাদী স্থানীয়রা। খেজুরিতে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার আবেদন সম্মানীয় বিধায়ক শ্রী সুব্রত পাইক মহাশয় করেছেন। নিশ্চিতভাবে এ ব্যাপারে আমাদের দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের খেজুরি ঐতিহাসিক জনপদ। দেশের প্রথম ডাকঘর তৈরি হয়েছিল খেজুরিতে। ব্যবসা বাণিজ্যে খেজুরি সমুদ্র বন্দর ছিল গুরুত্বপূর্ণ।
বিলেত যাওয়ার সময় খেজুরির ডাক ও তার ভবনের অতিথি নিবাসে রাত কাটিয়েছিলেন রাজা রামমোহন রায়। ইতিহাসের সাক্ষী সেই স্থাপত্যেরই এখন ভগ্নদশা। সম্প্রতি বিধানসভায় খেজুরি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আবেদন জানান স্থানীয় বিজেপি বিধায়ক সুব্রত পাই। পর্যটন মন্ত্রী আশ্বাস দিয়েছেন, আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। আগেকার সরকার ওটা বলেছিল যে ভালো করে গুছিয়ে তুলবে পোস্ট অফিসটাকে। খেজুরিবাসী সবাই আবেদন করছিল পুরনো সরকারের সব কাছে, এতদিন তো করেনি। এবার নতুন সরকার এসেছে, করার জন্য আমরা খেজুরিবাসী আবেদন করব যে আমাদের ভারতের পুরনো পোস্ট অফিসটাকে যেন গুছিয়ে তোলে। পূর্ব মেদিনীপুরের খেজুরি 1760 সালে এই জনপদকে কেন্দ্র করেই তৈরি হয় সমুদ্র বন্দর। পাশেই দোতলা ভবনে 1772 সালে তৈরি হয়েছিল দেশের প্রথম ডাকঘর। 1851 সালে দেশের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে উঠেছিল খেজুরি ডাকঘরেই, কিন্তু 1894 সালে ডাকঘরটি বন্ধ হয়ে যায়। 2022 সালে খেজুরির ডাকঘরকে হেরিটেজ স্বীকৃতি দেয় রাজ্য হেরিটেজ কমিশন, কিন্তু সংস্কারের কাজই হয়নি। প্রাচীন এই পোস্ট অফিসের কাছেই একাধিক ঐতিহাসিক স্থাপত্য, ব্রিটিশদের তৈরি সমাধিক্ষেত্র, সেচ বাংলো, আছে বন দপ্তরের উদ্যোগে তৈরি হেরিটেজ পার্ক। তবে নামেই হেরিটেজ, রক্ষণাবেক্ষণের অভাবে সবই বেহাল। খেজুরির একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এটি, যে সময়ে ব্রিটিশ বণিকরা এখানে এসেছিল, ব্যবসা বাণিজ্য করেছে, এবং সেই বহু বিখ্যাত ব্রিটিশ যারা মারা গেছে এবং তাদের সমাধিক্ষেত্র হয়েছিল। সমাধিক্ষেত্রে অনেকগুলো ফলক ছিল। আমাদের পাশেই রয়েছে ভারতবর্ষের প্রাচীন ডাকঘর, তার পাশে রয়েছে বন দপ্তর, তার পাশে রয়েছে ইরিগেশন বাংলো। ইতিহাসের স্বার্থে এবং ঐতিহ্যের স্বার্থে এটাকে রক্ষা করার দরকার বলে মনে করি। সরকার এদিকটাকে গুরুত্ব দিয়ে দেখুক, এটাই আমাদের কাছে আবেদন। 1999 সাল থেকে আমরা চেষ্টা করছি যে এইগুলো হেরিটেজ ঘোষণা হোক। পোস্ট অফিস, বন্দর, সমাধিক্ষেত্র, নীল কুঠি, আমরা চাই যে এটা যথাযথভাবে সংরক্ষিত হোক। খেজুরি পর্যটন ক্ষেত্র হিসেবে পর্যটন মানচিত্রে স্থান পায়। পর্যটন সম্ভাবনার কথা স্বীকার করেন সকলেই, বলেনও হেরিটেজ গড়ার কথাও ঘোষণা করা হয়, কিন্তু কাজের কাজ যে কিছু হয় না তা অভিযোগ আকারেই জানাচ্ছেন খেজুরির মানুষজন। তারা চাইছেন পালাবদলের পর নতুন সরকার উদ্যোগ নিক, খেজুরিকে ঘিরে পর্যটনের যে সম্ভাবনা রয়েছে তা বাস্তবে রূপ দিক। খেজুরি থেকে ক্যামেরা। রবিবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। নেতাজি ইন্ডোর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার, এবং 20 তারিখ আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি কর্মসূচি রয়েছে তাদের জানবো প্রীতিশের কাছ থেকে। প্রীতিশ, দেখো, আগামী 16 তারিখ অর্থাৎ 16ই অগস্ট আয়ুষ্মান দিবস পালন করবে রাজ্য সরকার, এবং আয়ুষ্মানের যারা যে সমস্ত লাভার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু মূলত এই পরিষেবা প্রদান করা হবে, এবং সেই অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। রাজ্য সরকারের তরফ থেকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে, এবং তিনি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যই মূলত আসছেন। নেতাজি ইন্ডোরের এই সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জগৎ প্রকাশ নাড্ডা, এবং উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও আগামী 20 তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন। রাজ্যের সরকারের 3 মাস ইতিমধ্যেই অতিক্রম করেছে নতুন সরকার, এবং সেই সরকারে এখনো পর্যন্ত সাধারণ মানুষ অর্থাৎ রাজ্যের মানুষ কি কি সুযোগ সুবিধা পেয়েছে সেই সমস্ত বিষয় সংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধন্যবাদ প্রীতিশ। দিল্লিতে ছাত্র আন্দোলন নিয়ে সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। সংসদ চত্বরে দাঁড়িয়ে নিজেই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলোচনার জন্য ডেডলাইন দিলেন বিরোধীদের, যদিও শাহী বার্তার পরও অনড় বিরোধীরা, অচলই রইল সংসদ। मेरी ओर से भी मैंने कह दिया है कि मैं किसी भी सवाल का जवाब देने के लिए संसद में तैयार हूं, मगर वो चर्चा ही नहीं होने देना चाहते। अब जनता तय करे कौन भाग रहा है। विपक्ष को कहना चाहता हूं कि आप एक पत्र 2 बजे तक लिख कर दे दीजिए स्पीकर साहब को, 3 बजे से चर्चा चालू कर देंगे, और कल 3 बजे मैं जवाब दे दूंगा सारी चीजों का। अब विपक्ष ने तय करना है कि उनको चर्चा करनी है या हंगामा करना है। We are not interested in listening to Mr. Amit Shah's imagination. We are not interested in him giving us a lecture or a discussion. এখনো সংসদে ছাত্র আন্দোলনের উত্তাপ, সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত অমিত শাহ।
আলোচনায় রাজি নন বিরোধীরা। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে 20 জুলাই সংসদ চলো ডাক দেন পড়ুয়ারা। গরম হয়ে ওঠে দিল্লির রাজপথ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, আন্দোলনরত পড়ুয়াদের উপর ছড়রা গুলি চালানো হয়েছে। বিরোধীদের প্রশ্ন, কার নির্দেশে ছড়রা গুলি চলল? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দিল্লি পুলিশ। অমিত শাহর জবাব চেয়ে সরব হন বিরোধীরা। বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের বাদল অধিবেশনের প্রায় গোটাটাই খরচ হতে চলেছে। এই অচলাবস্থা কাটাতে উদ্যোগী হয় কেন্দ্র। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বারবারই জানান, সরকার সংসদে আলোচনায় রাজি, সব প্রশ্নের উত্তর দিতে রাজি অমিত শাহ। এতদিন কিরণ রিজিজু বলছিলেন, বুধবার অমিত শাহ নিজে বললেন, लगातार मैं संसद में आता हूं, मेरी चैम्बर में बैठा हूं। संसद भवन के अंदर विपक्ष संसद को चलने ही नहीं दे रहा है, दोनों गृहों में। तो कोई जाकर क्या करेगा? मेरी ओर से भी मैंने कह दिया है कि मैं किसी भी सवाल का जवाब देने के लिए संसद में तैयार हूं, मगर वो चर्चा ही नहीं होने देना चाहते। अब जनता तय करे कौन भाग रहा है। विपक्ष को कहना चाहता हूं कि आप एक पत्र 2 बजे तक लिख कर दे दीजिए स्पीकर साहब को, 3 बजे से चर्चा चालू कर देंगे और कल 3 बजे मैं जवाब दे दूंगा सारी चीजों का। अब विपक्ष ने तय करना है कि उनको चर्चा करनी है या हंगामा करना है। सरकार के पास छुपाने के लिए कुछ नहीं है। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া দুপুর 2টো ডেডলাইন পেরিয়ে গেলেও অধ্যক্ষকে চিঠি দেওয়ার পথে হাঁটেনি বিরোধীরা, ফলে আলোচনাও শুরু হয়নি। এই পরিস্থিতিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেন অমিত শাহ। লেখেন, আপনি বিরোধীদের সঙ্গে আলোচনা করুন, যতক্ষণ চাইবেন ততক্ষণ সংসদে থেকে এ বিষয়ে আলোচনায় অংশ নেব, বিরোধীদের সব প্রশ্নের উত্তর দেব। Who gave the order to shoot those students? Who gave the order to beat the students with lathis, with nails? Who gave that order? That order was implemented by the Home Ministry. Did Mr. Amit Shah give this order to shoot our children? Or did he not? If he did, he should resign because he's culpable. And if he did not, he should resign because he's incompetent. অধ্যক্ষকে দেওয়া অমিত শাহর চিঠির প্রসঙ্গ বুধবার লোকসভায় তোলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। তার ভাষণ চলাকালীন কক্ষে বিরোধীদের হট্টগোল, স্লোগান। गृहमंत्री जी ने आज फिर एक पत्र लिख करके स्पीकर साहब को अनुरोध किया है कि नीट एग्जाम को लेकर के छात्रों का आंदोलन जो हुआ उसका चर्चा अभी शुरू कर दे। শাসক পক্ষের দাবি, বিরোধীরাই সংসদে আলোচনা চান না। मैं बहुत निराश हूं। जिंदगी में पहली बार मैं ऐसा दृश्य देख रहा हूं जहां सरकार चर्चा चाहती है और ऑपोजिशन भाग रहे हैं। यहां तो सरकार खुद ही कह रहे हैं कि हम डिस्कशन करेंगे, जवाब देंगे, और ऑपोजिशन जवाब सुनना नहीं चाहते और भाग रहे हैं। এত সাংসদ ভাঙানোর পরেও, আজকে এত সংখ্যা থাকার পরেও তারা হাউস চালাতে পাচ্ছেন না। কথা তো এটাই হয়েছিল যে নিটের আলোচনার পর দিল্লির যে ছাত্রদের উপর হামলা এবং আক্রমণ, টিয়ার গ্যাস থেকে পেলেট গান চালানো, সে নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানে হোম মিনিস্টার ক্লैरिफाई করবে। जो आप हाउस अवॉइड कर रहे हो या हाउस में नहीं आ रहे हो, ये दर्शाता है कि आप कहीं ना कहीं उन सवाल, विपक्ष के सवाल का जवाब नहीं देना चाहते हो। और आप भी अंदर से जानते हो दिल्ली में जो आपके इंस्ट्रक्शंस पे हुआ है वो कहीं ना कहीं गलत तो है और उसका जवाब आपके पास नहीं है। भाई वो मीडिया के थ्रू कम्युनिकेट क्यों कर रहे हैं? वो डायरेक्ट कम्युनिकेट करे। 2 बजे हाउस बैठना है, आ जाए गृह मंत्री, फिर देख लेंगे दूध का दूध पानी का पानी, कौन पीछे हट रहा है। কে কখন সংসদে আসবেন তারও একটা নিজস্ব প্রক্রিয়া আছে, পরম্পরা আছে। বিরোধীরা প্রতিবাদ করতে পারেন, দাবি তুলতে পারেন, তবে এখন তৃণমূলের বিধায়ক সাংসদরাই তো নিখোঁজ। যারা সব দিল্লিতে এসে বসে আছেন তারা নিজের কনস্টিটিউয়েন্সিতে বেরোলেন, তৃণমূলের লোকেরাই তাদের কোথাও কাদা ছুঁড়ছে, কোথাও চটি ছুঁড়ছে, কোথাও ডিম ছুঁড়ছে। সংঘাত চলছে, সংসদ অচল। এরই মধ্যে জেপিসি বা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হলো বিদেশি অনুদান সংক্রান্ত সংশোধনী বিল বা FCRA কে। নিউজ 18 বাংলা।